হ্যালো স্টুডেন্ট, ইজি বেঙ্গলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর অন্তর্ভুক্ত ত্রিকোণমিতি অংশের কোণের পরিমাপ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের একদম বেসিক কনসেপ্ট কিন্তু আমরা নেব, এবং এরই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যে অঙ্কগুলি তোমাদের এই চ্যাপ্টার বিষয়ক বিভিন্ন অঙ্কগুলো করতে সহায়তা করবে। তো আশা করি এই অংশটি থেকে তোমাদের বিশেষ কিছু লাভ হবে। তো চলে আসি আমাদের প্রথম স্লাইডে তোমরা দেখো, এখানে আমরা ফার্স্টে ত্রিকোণমিতিক ব্যাপারটার ধারণা দেওয়া হয়েছে। ত্রিকোণমিতিক বলতে কী বোঝো? ত্রিকোণমিতি বলতে বোঝায় একটা ত্রিভুজের তিনটে কোণ, বাহু এবং তাদের ক্ষেত্রফল সম্পর্কিত বেশ কিছু পারস্পরিক আলোচনাকেই আমরা ত্রিকোণমিতি জেনারেলি বলে থাকি। তো ত্রিকোণমিতিক আলোচনা পর্বে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে কোণের পরিমাপ বিষয়। দেখো, কোণ পরিমাপ পদ্ধতি তোমরা কিন্তু এর আগের ক্লাসে শিখেছো, বা তারও আগের ক্লাসে ছোটোবেলাতেই তোমরা শিখেছো। আমরা কোণ কি এককে পরিমাপ করি? ডিগ্রি পদ্ধতিতে পরিমাপ করি, তাই তো? তো যখন আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে আমাদেরকে বলা হয়, তখন আমরা কিন্তু সহজেই অঙ্কন করতে পারি। আমরা এর জন্য চাঁদার সাহায্য নিই, এবং আমরা 30 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, 90 ডিগ্রি হোক, সেগুলো কিন্তু আমরা অঙ্কন করতে এর পূর্ববর্তী ক্লাসে শিখেছি। তো এখন আমাদের কোণের মান, ওগুলো আমরা মান নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের কোণের মান নির্ণয়ের সঙ্গে কোণের চিহ্ন, অর্থাৎ এখানে চিহ্ন ব্যাপারটা কিন্তু চলে আসছে। তো চিহ্ন আমরা কিভাবে নির্ণয় করব? তো কোণ পরিমাপের চিহ্ন এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমাদের প্রথমেই মাথায় রাখতে হবে, ঘড়ি যেদিকে ঘোরে, তোমরা একটু মাথায় ভেবে নাও, ঘড়ি কোন দিকে ঘোরে? না, ডান দিকে যে রোটেশনটা হয় সেটা ঘড়ির দিকে রোটেশন। তো ঘড়ির দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয়, তখন সেই কোণটা হয় ঋণাত্মক কোণ। এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয়, তখন সেই কোণটাকে আমরা কী কোণ বলবো? ধনাত্মক কোণ বলবো। দেখো, আমি এখানে তোমাদের জন্য লিখেছি, ঘড়ির কাঁটার বিপরীতে যদি কোণ উৎপন্ন হয়, তখন সেই কোণটার চিহ্ন হয় ধনাত্মক। আর ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয়, তখন সেই কোণটা হয় ঋণাত্মক। তো পরবর্তী স্লাইডে দেখো, আমি একটা চিত্রের সাহায্যে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। দেখো, এটা হচ্ছে OA হচ্ছে ইনিশিয়াল লাইন, অর্থাৎ প্রারম্ভিক যে রশ্মিটা, প্রারম্ভিক রশ্মিটা দেখো এদিকে হচ্ছে কোন দিকে ঘুরছে? না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন হচ্ছে, সাপোজ এটা কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তখন এটাকে আমরা কেবলমাত্র 30 ডিগ্রি কোণ লিখব না, এটাকে আমরা লিখব +30। অর্থাৎ +30 মানেই আমরা বুঝবো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। একই রকমভাবে এটা সাপোজ 40 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তবে এই 40 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এর চিহ্নটা হবে ঋণাত্মক, অর্থাৎ -40। ওকে, তাহলে -40 যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তখন আমরা কিন্তু সহজেই বুঝবো যে 40 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে ঠিকই, কিন্তু ঋণাত্মক চিহ্ন বোঝাচ্ছে যে ওটা ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, দেখো এর ঘূর্ণনটা কোথায় হয়েছে? ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে ঘুরে এই কোণটা উৎপন্ন করেছে। এর পরবর্তী স্লাইডে আমরা চলে আসি। দেখো, আমরা কোণ পরিমাপের একক এর আগে পর্যন্ত ডিগ্রি এককেই পরিমাপ করেছি, অর্থাৎ এই এককটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। এখন আমরা নতুন একটা পদ্ধতিতে, দেখো এটা বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না, কেন কি এই বিষয়ে আমাদের সবাই কম বেশি জানি। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আরেকটা নতুন একক পদ্ধতি, অর্থাৎ নতুন পদ্ধতিতে কোণ পরিমাপ। সেই পদ্ধতিটির নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক আমি দেখো এখানে লিখেছি তোমাদের জন্য, সেই এককটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানটা কিভাবে লেখা হয়? সাপোজ একটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এখানে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন যদি হয়, থিটা লিখে আমি ওপরে ছোট্ট করে একটা সি এর মতো একটা দেখতে, এটাকে রেডিয়ান চিহ্ন বলা হয়। ওকে, তো এইবার আমরা কি করব? রেডিয়ানের ডেফিনেশন দেব। দেখো, রেডিয়ানের ডেফিনেশন খুব সহজেই বোঝানোর উপায়, একটা বৃত্ত তোমাদের এখানে আমি অঙ্কন করেছি। দেখো,
দেখো এই ও এটা হচ্ছে যে বৃত্তটার ব্যাস, তোমরা সবাই দেখতে পারছো নিশ্চয়ই। ও এটা হচ্ছে বৃত্তটির ব্যাস। এখন এই বৃত্তটির ব্যাসার্ধের, সরি আমি ভুল বললাম, ওটা বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধের যতটা লেন্থ, অর্থাৎ আর, আমি এটাকে ব্যাসার্ধটাকে কি বলে লিখেছি, আর। এই আর ব্যাসার্ধের লেন্থ বৃত্তর যে চাপ যদি আমরা এখানে নিয়ে নিই, দেখো আর ব্যাসার্ধের সমান আমরা এ বি চাপ নিয়েছি, অর্থাৎ বৃত্তচাপ এ বি। এখন এই বৃত্তচাপটি, অর্থাৎ বৃত্তচাপের মধ্যে আর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্রে নিশ্চয়ই একটা কোণ উৎপন্ন করবে। দেখো এই কোণটি উৎপন্ন করেছে, তোমরা সহজেই বুঝতে পারছো। কোণটির নাম আমি কি দিয়েছি, অ্যাঙ্গেল এ ও বি। তো এই কোণটিকেই বলছে 1 রেডিয়ান, অর্থাৎ আমরা রেডিয়ানের ডেফিনেশন বলতে বুঝি 1 রেডিয়ানের ডেফিনেশন। ওকে, তাহলে আমরা রেডিয়ানের ডেফিনেশন কি করে বলবো যে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এ বি, বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করছে সেই কোণটিকে 1 রেডিয়ান আমরা বলছি। পরবর্তী স্লাইডে দেখো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক, এটা বোঝা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটা বুঝতে গেলে আমাদেরকে চিত্র অনুযায়ী রেডিয়ানের ডেফিনেশনটাই মনে রাখতে হবে। রেডিয়ানের ডেফিনেশন কিন্তু পরীক্ষায় এসেছে, কোনো না কোনো এক সালে এসেছে, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আপাতত তোমরা রেডিয়ানের ডেফিনেশনটা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। তারই সঙ্গে তোমরা দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, তখন বৃত্তচাপ কী হচ্ছে, যখন আর হচ্ছে তখন কেন্দ্রে কত কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমি বলতে চাইছি আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। ওকে, তাহলে আমি এখানেই এটা লিখেছি, আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে আমি সহজ ঐকিক নিয়মে যে একক দৈর্ঘ্যের বৃত্তচাপ তাহলে কত কেন্দ্রে কোণ উৎপন্ন করবে সেটা আমাদের জানা দরকার। সেটা তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 1/রেডিয়ান, অর্থাৎ 1-এর থেকে কম রেডিয়ান কোণ উৎপন্ন করবে, সহজ ঐকিক নিয়ম। এইবার আমাদের যেটা বোঝার বিষয়, বৃত্তের টোটাল বৃত্তটার পরিধি, অর্থাৎ টোটাল বৃত্তচাপটা কত, টোটাল বৃত্তচাপটা তোমরা জানো বৃত্তের পরিধি, তাই তো? তাহলে বৃত্তের পরিধি ইকুয়াল টু কত, 2πr। তাহলে এই যে বৃত্তের 2πr পরিধি সমান বৃত্তচাপ, মানে বৃত্তচাপটা যদি আমরা টোটাল বৃত্তটাকে নিয়ে নিই তাহলে সেটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, তোমরা লক্ষ্য করো সেটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা 1/r এর সঙ্গে কী করে দেবো, 2πrকে সিম্পল মাল্টিপ্লাই করে দেবো। অর্থাৎ আমরা এখানে যেটা ক্যালকুলেট করে পাচ্ছি, দেখো আমরা 2π রেডিয়ান পাচ্ছি। অর্থাৎ একটা বৃত্তের সম্পূর্ণ বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করছে সেটা কত রেডিয়ান না 2π রেডিয়ান। ওকে, কিন্তু আমরা দেখো এর আগের অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছি বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, ডিগ্রিতে আমি যদি বলি সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি না যে 2π রেডিয়ান ইজ ইকাল টু 360 ডিগ্রি, এটা কি আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে পাই রেডিয়ান সমান সমান কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কিন্তু একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে, এবং এটা কিন্তু আমরা আজীবন মনে রাখবো যদি আমরা অঙ্ক নিয়ে স্টাডি করি বা নাও করি, এটা মনে রাখতে অসুবিধা কোথায়। তাহলে আমরা এ পর্যন্ত রেডিয়ান এর ডেফিনেশন শিখলাম, রেডিয়ান ও ডিগ্রির মধ্যে সম্পর্ক শিখলাম। এ উদ্দেশ্যে তোমাদের একটা ছোট জিনিস মনে রাখতে হবে, পায়ের মান কিন্তু 22/7 বা 3.14 এর সমান। দেখো আমি কিন্তু এখানে মাঝখানে ইকুয়াল চিহ্ন দিইনি, আমি যে চিহ্নটা দিয়েছি প্রায় সমান। ওকে, এর পরবর্তী স্লাইডে যদি চলে যাই, আমরা এখানে বেসিক কিছু অঙ্ক তোমাদের সামনে রেখেছি। যে অঙ্কটি দেখো 45 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান। ভেরি সিম্পল, এটা যদি আসে 1 নম্বরের কোশ্চেনে আসবে 45 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান। তো আমরা এর আগের পর্যন্ত যেটা শিখেছি দেখো এটাই আমরা কিন্তু আজীবন মনে রাখবো। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, দেখো আমি এখানে কিন্তু ইউজ করেছি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে, পাই/180 রেডিয়ান। এরপর সহজ ঐকিক নিয়মে আমরা বলতে পারি যে
45 ডিগ্রি সমান সমান কী হবে? 45 ডিগ্রি সমান সমান হবে π/180 ইন্টু 45, সহজৈকিক নিয়ম। অতএব π/4 রেডিয়ান। ওকে, এটাকে দেখো আমরা যদি অন্যভাবে বলি, অর্থাৎ আমরা পেয়ে গেলাম, আমরা প্রথমে আগে একটু বলে রাখি যে 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/4 রেডিয়ান। এক্ষেত্রে আমরা যদি এই অঙ্কটি অন্যভাবে করতে চাই, তোমরা সিম্পলভাবে খেয়াল রাখো, আমরা 45কে π/180, অর্থাৎ কোনো কোণকে যদি আমরা π/180 দিয়ে মাল্টিপ্লাই করি তখন সেটা রেডিয়ান এককে কনভার্ট হয়ে যায়। তোমরা এইভাবেও মনে রাখতে পারো। তো তোমরা যেভাবে খুশি এই কনভার্সানগুলো বুঝে নেবে। আমি দুটো পদ্ধতি এখানে দেখিয়ে দিলাম এবং দুটো অনেকটা একই পদ্ধতি, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাকে গ্রহণ করবে। এর পরবর্তী অঙ্কে যদি আমরা আসি, আমাদেরকে রেডিয়ানে একটা কোণ দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে এটা ডিগ্রি এককে কত। দেখো আমরা সহজ সেই ওই সম্পর্কটাকেই আমরা ব্যবহার করব, যে সম্পর্কটাতে কি বলেছে যে 1 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু সহজ ঐকিক নিয়ম π/180/পাই ডিগ্রি। এরপরে আমাদের যে কোণটা দিয়ে দিয়েছে অর্থাৎ 4π/5 রেডিয়ান ইকুয়াল টু, তাহলে আমরা 4π/5 এখানে মাল্টিপ্লাই করে দেবো নিয়ে আপার। দেখো তোমরা যদি এবার এটুকু ক্যালকুলেট করো, পাই কেটে যাচ্ছে, ফাইনালি তোমরা যে আনসারটা পাচ্ছ 144 ডিগ্রি। অর্থাৎ আমরা আনসার হিসেবে পাচ্ছি যে 4π/5 ইজ ইকুয়াল টু 144 ডিগ্রি। দেখো এই অঙ্কটি যদি তোমরা অন্যভাবে করতে চাও তাহলে দেখো জাস্ট এটাকে তোমরা লিখবে এবং পায়ের পরিবর্তে তোমরা 180 বসিয়ে দেবে। পায়ের পরিবর্তে দেখো এখানে কি বসেছে, জাস্ট চেঞ্জটা লক্ষ্য করো। পায়ের পরিবর্তে এখানে আমি 180 বসিয়ে দিয়েছি। এবার আমরা যদি ক্যালকুলেট করি, দেখো ঠিক একই ক্যালকুলেশন, 144 ডিগ্রি আনসার। তো তোমরা দুভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যেভাবে খুশি তোমরা অ্যাডপ্ট করে নেবে। ওকে, পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই, দেখো একটা বৃত্তে দুটি বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 4:5। বৃত্তচাপ মানে বুঝতে পেরেছো, দুটো আলাদা আলাদা বৃত্ত, তাদের বৃত্তচাপ দুটোর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 4:5। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় চাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করলে প্রথম চাপ কত কোণ উৎপন্ন করবে? এই আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একই বৃত্তে কিন্তু ঘটনাটি দিয়েছে, একই বৃত্তে কেন্দ্রে উৎপন্ন কোণ তাদের চাপ দৈর্ঘ্যের সঙ্গে কি সমানুপাতি, মানে একই যদি বৃত্ত হয়। দেখো তোমাদের আমি একটা চিত্রের সাহায্যে বোঝাই। দেখো চাপ যদি এইটুকু নিই তাহলে বৃত্তের কেন্দ্রে কি এতটুকু কোণ উৎপন্ন করবে। এবার যদি আমি এটাকে মুছে বৃত্তের চাপটা আরেকটু বড় নিই তাহলে দেখো বৃত্তচাপ এখন এতটা, তাহলে কেন্দ্রে কি কোণ উৎপন্ন করবে? আগের থেকে বেশি কোণ উৎপন্ন করছে না? আগে যে কোণটা উৎপন্ন করেছিল তার থেকে বেশি কোণ উৎপন্ন করছে। অর্থাৎ চাপ যত বাড়বে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ তত বাড়বে। তাহলে আমি সেই কারণেই লিখেছি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ এবং চাপের সঙ্গে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারি কি, S1/S2, অর্থাৎ বৃত্তচাপ 1/বৃত্তচাপ 2 ইকুয়াল টু θ1/θ2, অর্থাৎ প্রথম বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কোণ ডিভাইডেড বাই দ্বিতীয় বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কোণ। ওকে, এবার দেখো S1/S2 আমাদের জানা রয়েছে বৃত্তচাপের অনুপাত কত, 4:5, সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো θ1 আমাদের জানা নেই, কিন্তু θ2 আমাদের বলে দিয়েছে। θ2 হচ্ছে কত? θ2 হচ্ছে 75 ডিগ্রি। আমরা এখানে 75 বসিয়ে দিয়েছি এবং ক্যালকুলেট করে দেখো কোনাকুনি ফার্স্টে গুণ করেছি। ক্যালকুলেশনটা একটু দেখে নাও, খুব সহজ রূপে তোমাদের করে দেওয়া হয়েছে যাতে সহজেই তোমরা বুঝতে পারো। সেখান থেকে আমরা থিটার মান কত পেয়েছি, থিটার মান অর্থাৎ θ2, অ্যাকচুয়ালি θ1 হবে, এটা আমি একটু ভুল লিখেছি, এখানে অ্যাকচুয়ালি θ1 লিখেছি, পরের লাইনে দেখো θ1 হবে। তাহলে θ1-এর যে কোণটা, অর্থাৎ প্রথম যে বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো পরবর্তী কোশ্চেনে আমরা চলে এসেছি, বলছে দেখো 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে চাপটির দৈর্ঘ্য কত? দেখো আমাদের এখানে যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিয়েছে তার ম্যাথামেটিক্যাল নোটেশনের মাধ্যমে আমি এটাকে লিখেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। বৃত্তের ব্যাসার্ধ আমরা জেনারেলি আর দ্বারা ডিনোট করি, তো সেই আর ইকুয়াল টু কত বলেছে, আর ইকুয়াল টু 5। ওকে, 5 সেন্টিমিটার। এবার বৃত্তে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা কত বলেছে, 60 ডিগ্রি।
তোমরা এক্ষেত্রে মাথায় রাখবে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক কী পড়েছিলাম আমরা, মনে আছে? সেটা হচ্ছে রেডিয়ান, তাই তো? তাহলে আমরা এখন বৃত্তীয় পদ্ধতিতে যে সমস্ত আলোচনাগুলো করছি সেগুলো কিন্তু ডিগ্রিতে কিছু আলোচনা করব না, যদি না কিছু অনুপাতিক বা আনুপাতিক অঙ্ক থাকে সেগুলো বাদ দিয়ে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কিন্তু কোণটাকে, যেহেতু এটা বৃত্তীয় কোণ সম্পর্কে আলোচনা হচ্ছে, আমরা রেডিয়ানে কনভার্ট করে নিয়েছি। দেখো এবার 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করা আমরা নিশ্চয়ই জানি, কেন কি এর আগের অঙ্কটিতে আমরা 45 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করা আমরা দুটো পদ্ধতিতে শিখেছি, কারেক্ট? তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো 60 ডিগ্রি আমরা জাস্ট π/180 দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে π/3। অর্থাৎ বৃত্তটি, যে বৃত্তচাপ সেটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? π/3 রেডিয়ান কোণ উৎপন্ন করছে। এবার দেখো খুব ইম্পর্টেন্ট সম্পর্ক, অর্থাৎ S=r θ, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো S=r θ সম্পর্কে আমি একটু বলছি। দেখো এটা কোথা থেকে এলো, দেখো তো এটা আমাদেরকে ফার্স্টে খুবই সহজে নলেজে রাখতে হবে। তো দেখো বৃত্তচাপ এস মানে হচ্ছে বৃত্তচাপ, ইকুয়াল টু কত? আর মানে হচ্ছে বৃত্ত ব্যাসার্ধ, আর থিটা মানে তোমরা এই নোটেশনগুলো একটু আগেই দেখেছো যে এখানে আর রয়েছে, এখানে থিটা রয়েছে। থিটা যেখানে রেডিয়ান পদ্ধতিতে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো। তাহলে যে বৃত্তচাপটি দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা সমান সমান কত? সেটা সমান সমান আর ইন্টু থিটা। তাহলে এখানে আর এর মান এবং এখানে থিটার মান বসিয়ে দাও, ফাইনালি যেটা পাবে সেটা সেন্টিমিটারে আনো, এবং সেইটাই হচ্ছে সেই বৃত্তচাপটির দৈর্ঘ্য। তোমরা ভিডিওটি পজ করে চাইলে অঙ্কটির ক্যালকুলেশনটা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। তো দেখো এই S=r θ থেকেই কিন্তু রেডিয়ানের ডেফিনেশন আমরা তৈরি করতে পারি। তো চলো আমরা এটাও একটু শিখে নিই। দেখো S=r θ, এটা মানে আমরা কি লিখতে পারি? থিটা S/r, এটাকে আমরা লিখতে পারি। এবার তোমরা একটা জিনিস ভীষণ ভালোভাবে দেখো, যদি r=1 হয়, অর্থাৎ r যদি একক হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? দেখো আর যদি 1 হয় সেক্ষেত্রে থিটা কত হচ্ছে? S। অর্থাৎ একক ব্যাসার্ধে কোনো বৃত্তে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো রেডিয়ান, অর্থাৎ অত রেডিয়ান কোণ উৎপন্ন করছে। আচ্ছা, এটা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, আমি আরেকটা পদ্ধতিতেই রেডিয়ানের ডেফিনেশন তোমরা এই S=r θ ফর্মেশন থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যদি r=s হয়, বা অথবা উল্টোভাবেও আমরা বলতে পারি যদি S=যদি r হয়, অর্থাৎ বৃত্তটি কোনো একটা বৃত্তচাপ যদি ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, ভালো করে বুঝবে এই জায়গাটা, বৃত্তচাপটি যদি ব্যাসার্ধের সঙ্গে সমান হয় তখন কি হবে? থিটা কি হবে? r/r কত হচ্ছে? কাটাকাটি করে 1 রেডিয়ান হচ্ছে না? তাহলে আমরা রেডিয়ানের, দেখো 1 রেডিয়ানের ডেফিনেশন আমরা এরকমভাবে দিতে পারি, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ। দেখো বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে বৃত্তচাপটা সমান হয়েছে না? বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করছে তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি কিন্তু 1 রেডিয়ান। তো আশা করি এটা বুঝেছো। তো আমরা বেশি দেরি না করে পরবর্তী স্লাইডে আবার চলে আসি। দেখো এখানে একটা খুব সহজ একটা অঙ্ক তোমাদের রেখেছি, বলেছে এই কোণটি পূরক কোণ নির্ণয় করো। তো পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণ পূরক হয় তখনই যখন তাদের যোগফল 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটির পূরক কোণ আমরা কি করে বার করব? আমরা জাস্ট 90 ডিগ্রি থেকে এই কোণটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ বিয়োগ করে দেবো নাকি? তাহলে আমরা এই কোণটির পূরক কোণ পেয়ে যাব, তাই তো? দেখো ভালো করে খেয়াল করো, আমরা 90 ডিগ্রি থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই, যে কোণটা আমরা পাবো সেই কোণটাকেই বলবো এই কোণের পূরক কোণ। কিন্তু দেখো এখানে একটা অসুবিধা রয়েছে। কি অসুবিধা রয়েছে? আমরা কিন্তু 90 ডিগ্রি থেকে ডাইরেক্টলি এই কোণটি বাদ দিতে পারি না। তো 90 ডিগ্রিকে দেখো আমরা ফার্স্টে কি করেছি, 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি না যে 89 ডিগ্রি 60 মিনিট, কি লিখতে পারি? তো ঠিক তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা এটাকে লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট, আবার যে 1 মিনিট ওটাকে আমরা কি লিখেছি?
60 সেকেন্ড। অর্থাৎ আমরা 90 ডিগ্রিকে আমরা যদি অন্যভাবে লিখতে চাই তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে 90 ডিগ্রি থেকে বাদ দেওয়াও যা, এই কোণটা থেকে বাদ দেওয়াও তাই, 90 ডিগ্রি থেকে বাদ দেওয়াও যা, এই কোণটা থেকে বাদ দেওয়াও তাই। তাহলে এখন আমরা এই কোণটা কোথা থেকে বাদ দেবো? 90 ডিগ্রি থেকে বাদ না দিয়ে আমরা ডাইরেক্ট এখান থেকে বাদ দেবো। তাহলে আমরা দেখো যে কোণটা আমরা বাদ দিয়ে পেলাম সেই কোণটাকেই বলবো ওই কোণের পূরক কোণ। তো ভিডিওটি পজ করে একটু ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে। পরবর্তী স্লাইডে আমি চলে আসছি। পরবর্তী স্লাইডে দেখো একই টাইপের একটি অঙ্ক, একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ, অর্থাৎ আমি বলতে পারি যে এস ইকুয়াল টু 220। ওকে, অবশ্যই এটা সেন্টিমিটারে রয়েছে। এবার বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা কত? 63 ডিগ্রি। এবার দেখো 63 ডিগ্রিটাকে আমরা ফার্স্টে রেডিয়ানে কনভার্ট করে নেব। তো 63 ডিগ্রি ইকুয়াল টু, দেখো আমরা রেডিয়ানে কনভার্ট করতে কি কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? আমরা π/180 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে দেখো আমরা তাহলে কি পেয়ে গেলাম যে 63 π/180। ওকে, তাহলে এস জানি, থিটা জানি, আমরা কি আর বার করতে পারবো না? আমরা কোন সম্পর্ক ব্যবহার করব? তোমরা খেয়াল করো, আমরা কিন্তু এই সম্পর্ক অর্থাৎ এই রিলেশনটা কিন্তু ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু কত? আর ইজ ইকুয়াল টু কত? এস বাই থিটা। আমরা এখানে এস এর মান বসিয়ে দেবো এবং থিটার মান বসিয়ে দেবো, ক্যালকুলেট করব এবং ফাইনালি আমরা আনসারটা নির্ণয় করতে পারবো। তো তোমাদের সুবিধার্থে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে ক্যালকুলেশনে সবই ঠিক আছে, এখানে পায়ের পরিবর্তে কিন্তু আমরা 22/7 লিখব এবং তাহলেই আমাদের এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পারলে তোমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা মাধ্যমিক ক্লাসে উন্নীত হয়েছে বা মাধ্যমিক পড়াশোনা করছে 10ম শ্রেণীতে, তাদেরকে ভিডিওটি চাইলে শেয়ার করতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য স্টুডেন্ট, ভালো থাকবে।